শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৬৮। আলী আহমেদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনেই হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমেদ খান রাগী স্বরে বলেছেন, এভাবে হাসছিস কেন? আমি কি হাসির কথা বলেছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন, তোমরা এখনো ছোটবেলার মতো অভিমান করো, এটা দেখেই হাসি পাচ্ছে। তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করেছ, ওদিকে ভাইয়ার জায়গা থেকে ভাইয়া নিজেকে ঠিক মনে করছে। এসব দেখে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলে। তুমি বলেছিলাম মোজাম্মেল ভাই ভাঙছে, আর ভাইয়া বলেছিল সে ভাঙেনি। সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। আমি আর আম্মা কোনোভাবেই তোমাদের থামাতে পারছিলাম না। আব্বা বাড়িতে এসে তোমাদেরই মারামারি দেখে রাগে কুড়াল নিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে, রাত 10টার উপর বেজে গিয়েছিল, বাড়িতেই আসছিলে না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম। তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও দুজন একসাথে। তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল। মনে আছে ভাইজান? আলী আহমেদ খান একগাল হেসে বললেন, হ্যাঁ মনে আছে। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দু ভাই আবার ঝগড়া লাগছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেছিল। তখন আমরা সব ঘটনা খুলে বলছি। তারপর এক ছোট ভাই বলছিল, ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল, আর ওইখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে। আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দেইনি। আমি মোজাম্মেলকে অনেক ভালোবাসি। সে আমার ভাইয়ের থেকেও বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে শহরে আসছিলাম, তখন মোজাম্মেল ছাড়া আর কেউই ছিল না। সে বন্ধুর মতো সব সময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যিই খারাপ লাগে। আমি মানছি তানভীর একটু বেখেয়ালি। ওর নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু করা উচিত। তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেকে বকবে। তার থেকেও বড় কথা, তানভীরকে বোঝানোর জন্য তানভীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয়। তানভীরের বয়স কম, রক্তটা জেদি, সে একমাত্র আবিরের কথা একটু একটু মানে। ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায়, তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে? মাহমুদা খান চাপা স্বরে বললেন, তানভীর আর আবিরের সম্পর্ক তোমাদের থেকেও অনেক বেশি স্ট্রং। ওরা এসব সামান্য বিষয়ে মাথা ঘামায় না। তারপরও আমি ভাইকে বলে দিব যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথেও কথা বলছো না কেন? ও আবার কি করেছে? অনেক কিছু করেছে। কয়টা শুনবি? আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষ, দেশে আসতে বলেছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলছি, কিন্তু সে বিয়ে করবে না। কিভাবে কি করে একমাত্র সে আর আল্লাহই ভালো জানে। আমার ছেলে আগে এমন ছিল না। এতগুলো বছর যাবৎ আমি যা বলেছি তাই করেছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে। ও যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি, সব অনুমতি দিয়ে দিয়েছি। তাহলে এখন এত দূরত্ব কেন হচ্ছে? গত 3 বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে? মাহমুদা খান শ্বাস ছেড়ে উচ্চস্বরে বললেন, ছেলে বড় হচ্ছে। প্রতিনিয়ত মাথায় কত কত প্রেশার ঢুকছে। হয়তো আবেগের বশবর্তী হয়ে করা ভ্রান্তিগুলো মনের ভেতরে ভেতরে পুড়ছে। নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমনও হতে পারে আবির তোমাকে কিছু বলতে চায়। তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দিও। আবিরকে বোঝার চেষ্টা করো, ও কি বলতে চায় শুনো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি। ও কি চায় না চায় সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি। আমাকে কিছু বলতে চায় কিনা সেটাও জিজ্ঞেস করেছি। এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞেস করিয়েছি। কিন্তু আবির প্রতিবার আমার কথা এড়িয়ে গেছে। ওর মাকে পর্যন্ত কিছু বলেনি। এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ আমার নেই। আলী আহমেদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না। সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর সম্ভব না। এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো?
আলী আহমেদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, চলে যাচ্ছিস নাকি? আমি কোথাও যাচ্ছি না, খিদে লাগছে, খাবো, তাই তোমাকে নিতে আসছি। আর হ্যাঁ, আমি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি। আমার মনে আসছিল তাই মুখ ফুসকে বেরিয়ে গেছিল। খিদে লাগছে, খেতে খেতে যা, আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরে রান্নায় স্পেশাল মানুষজন করেছেন। আসিফের বউ, আইরিন আর আমার মেয়ে তো আছেই। তোমাকে রেখে একা খেলে আমার 10টা কথা শোনাবে। আর তার থেকে বরং তুমিই চলো। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটা শর্ত। আজকে থেকে তানভীর মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে। বল রাজি? মোজাম্মেল খান একগাল হেসে বলল, আমি রাজি। তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিতেই গেছি, তাই বাসা ছাড়ার প্রশ্নই আসে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা, আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিলেন। মোজাম্মেল খান বেরিয়ে যেতে প্রশ্ন করলেন, ভাই হার জিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিন কাজই এটা। আমার কোন কথা ঠিক হয়েছে, কোনটা ঠিক হয়নি, এসব নিয়েই তার গবেষণা। কতদিন যাবত এক প্রজেক্ট নিয়ে লাগছে। আমি বলছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলেছে, তাই জিতছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টে আমার ছেলেই হেল্প করেছে। এখন বললে আবার রাগ করে বসে থাকবে। তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা আসছিস, অনেকক্ষণ হয়েছে, চলো হেঁটে যাই। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন, ভাইজান আবিরের সাথে একটু কথা বলেন। আচ্ছা। ইদানিং বন্যার মন ভীষণ খারাপ। তানভীরের ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হলো। তানভীর প্রায়ই বন্যাদের বাসার এদিকে আসে। দু একদিন মুকলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানভীরের ঘন ঘন যাতায়াত মুকলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করেছেন। আজ বিকেলে মুকলেস মিয়া জোরপূর্বক তানভীরের বাইক থামাতে বললেন। তানভীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাছেই এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করলেন, ওই পোলা, তুমি আমার বউকে পছন্দ করো? অচমকা মুকলেস মিয়া এমন প্রশ্নে তানভীর একটু ইতস্তত বোধ করে। দৃষ্টি নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মুকলেস মিয়া আবারও বলল, দেখো ভাই, বয়স আমার কম হচ্ছে না। চোখ দেইখা মানুষের মনের কথা বুঝবার পারি। সেদিন বর্ণার সাথে তোমার দেইখাই সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এইগুলিতে আসা যাওয়ায় নিশ্চিত হইয়া গেলাম। তানভীর এখনো চুপ করে বসে আছে, বলার মতো কিছুই নেই তার। মোকলেস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, পছন্দ করো ভালো কথা, কিন্তু শুধু বাইক চালাই কি ঢাকা শহরে বউ পালতে পারবা? আর বন্যার আব্বা কিন্তু মোটর সাইকেলের ড্রাইভারের কাছে মেয়ে বিয়ে দিত না। সময় থাকতে ভাবো, আর নাইলে আমার বউরে ভুইল্লা যাও। ভুইল্লা যাও শব্দটা যেন তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল, ভুইলা যাইতে পারবো না। প্রয়োজনে আপনার এই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব, যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠাই দিব। ওখানে 3 নাম্বার বিয়ে করে সংসার কইরেন। তানভীর রাগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মুখলেস মিয়া হাসতে হাসতে বললেন, সাব্বাস, ব্যাটার তেজ আছে ভালো। আজ ভার্সিটি ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগেই জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনহাজ হঠাৎ বলে উঠল, সবাই শুন, মেঘার বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত, স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি ডাকবো না। যেহেতু খানবাড়ির বড় ছেলে আবির ভাই, তাই স্বাভাবিকভাবে মেঘ হবে ওই বাড়ির বড় বউ, আর বন্যা হবে মেজ বউ। তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো। মেঘকে ডাকবো V1 মানে ভাবি 1, আর বন্যাকে ডাকবো V2 মানে ভাবি 2, ঠিক আছে? সাদিয়া মিষ্টি সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক আছে। মেঘের মুখে হাসি থাকলেও বন্যা
মুখ ফুলে রাগী স্বরে বলল, আমাকে ভাবি বা ভিটু বা ভিতিরি কিছুই ডাকতে পারবি না। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, কি হয়েছে বেবি? এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। মেঘ ন্যাকামির স্বরে বলল, না, এ হতে পারে না। আমার হৃৎপিণ্ড ছিঁড়ে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম। আর তুমি এখন এসে নাটক করছো ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। তার ছিঁড়া মার্কা কথা বললে সত্যি সত্যি বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর ভাইয়াকে গিয়ে বলবো, তোর এই জীবন ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতৃষ্ট হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে দিস। তখন কেমন হবে? বর্ণা মলিন হেসে বলল, ভালোই হবে। তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না ছাই, চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে দিবে দেখিস। বাজে কথা বলিস না মেঘ, ওনার অতীত ফিরে আসছে ওনার জীবনে। বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শুধু ভাইয়ার অতীত যদি ভাইয়ের জীবনে আবারও ফিরে যায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিছুই করব না। আবির ভাই আর আমি মিলে বাসার পেছনে বাগানে ভাইয়াকে কূপে দিয়ে আসবো, মানে কূপে ফেলে দিয়ে আসবে আর কি। বর্ণার দু চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে কান্না গেলছে। মেয়ে শক্ত কণ্ঠে শুধালো, ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস? বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন ভাইয়াকে কল দেব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। লাউড স্পিকার দিয়ে রেখেছে। আশেপাশে সবাই বসা। তানভীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবার বুঝানোর পরও তানভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যে মেঘের কল আসায় তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতেই মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকলো, ভাইয়া। তানভীর আতঙ্কে উঠে বলল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? মেঘ নাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা না, কিন্তু বন্যা। কি হয়েছে বন্যার? বন্যা মেঘ আর কিছুই বলছে না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতেই তানভীর ঝটপট বলল, আমি এখনই আসছি। ভাইয়া শুনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, দেখ কেমনে আসছে, তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করলো, এই ভিভন, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরো বেশি বোরিং। মেঘ হেসে উত্তর দিল, উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চাঁদে পাঠিয়ে দেয়। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সেই কাজ শেষ, তাই এখন আমার গ্রুপ আর প্রয়োজন নেই। সাদিয়া শান্ত কণ্ঠে শুধালো, তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত গ্রুপের কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়ত আমি সারাক্ষণ আমার আইডির লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন উনি আমার আইডিতে লগ ইন করলেই আমি অ্যালার্ট হতে পারি। উনি এই কয়েকদিনে আমার আইডিতে একবারের জন্য ঢোকেনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছুই বুঝতে না পারেন। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালো, তুই এত চালাক হইলি কবে? কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করছি, বুঝলি? বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো একটা ছেলের দিকে। লম্বা চওড়া ছেলেটা দুহাত পিছনে, হাতে বেশ কিছু ফুল। দেখেই বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো। বেশ সুন্দর করে সেজেগুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল। পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরল। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন। সেদিন মেঘ নিজেই বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবেই হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল। তবে সেটাই অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে।
আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে। লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটা আবিরের মতো, তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবেন আমায়? সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। পোস্ট আপলোড হওয়া মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বন্যা থতমত খেয়ে তানভীরের দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখে মুখে অসুস্থতার রেশমাত্র নেই। বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, কিন্তু মেঘের মনে যে যে রাজ্যের দুঃখ। মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাকারি দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া, বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলেছিল। যদি পেটে গাছ হয়ে যায়, এই আতঙ্কে বন্যাসহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর এক আন্টি বলেছেন কোনো সমস্যা হবে না। তানভীর হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করল, এটাই সত্যি ঘটনা, নাকি অন্য কোনো কারণ আছে? যা যা কিন্তু এখন বলছিস না। মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, আর কোনো কারণ নেই। মেঘ একটু থেমে আবার বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনার দরকার, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলে এসেছো, বন্যাকে নিয়ে যাও প্লিজ। বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ তানভীরের সঙ্গে একা কোথায় যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বন্যার নেই। আয়শাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে। রাত বিরেতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানভীরের কল রিসিভ করে না, বেশ কিছুদিন ক্লাস পর্যন্ত আসেনি। তানভীর রাশভারী কণ্ঠে শুধালো, তুই কিভাবে যাবি? মিষ্টি ওর ফুপ্পির বাসায় যাবে, ওনাদের বাসা আমাদের বাসার এদিকে। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও, আর হ্যাঁ, বন্যাকে মোখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানভীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল। মেঘের ঠোঁটে জুড়ে হাসির ঝলক। তানভীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা বুঝাচ্ছে যে তানভীরের সঙ্গে যাবে না, কিন্তু মেঘ সেই ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিরে, যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? বন্যা বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম তখনও বসা। তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টিরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টামি করছে, অথচ মেঘের মনোযোগ কাপলটার দিকে। দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। আকপাত না ভেবেই সবার মধ্যে থেকে উঠে গেল। কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতেও ভুলে গেছে। আচমকা কল বাজতেই একজন বয়স্ক লোক বিরক্তি স্বরে বললেন, সাইলেন্স ইওর ফোন। আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে মেঘের কোল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই ক্যান নট কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল, আবির ভাই। আবির বরাবরের মতো শান্ত আর আবেশিত কণ্ঠে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালেন, কবে আসবেন? আবির এবার আস্তে আস্তে করে বলল, আমি কবে আসবো এটা তো আপনি তো খুব ভালোভাবে জানেন, আপনি বলুন আর কতদিন বাকি? মেঘ মৃদু হেসে উত্তর দিল, 27 দিন। ভেরি গুড। এখন বলুন আপনার কি হয়েছে? কিছুই হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পর খাবো। আপনি খেয়েছেন? বাহিরে খেয়েছি, বাসায় যাইনি এখনো। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, এখনো বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিরা সবাই আছে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবির পূর্বের ন্যায় জবাব দিল,
মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ এ লট। সহসা আবিরের ওষ্ঠযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখল। রুমে উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে মুচকি হেসে বলে উঠল, আচ্ছা, তারপর? মেঘ এবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ ইনফিনিট। ডু ইউ মিস মি? আবিরের মোলায়েম কণ্ঠের ছোট জবাব, মেঘ এবার ঠোঁট উল্টালো। সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিল। আজ সে কল কাটছে না, বরং আবিরকে প্রশ্ন করেছে, অথচ আবির আচ্ছা বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরে শ্বাস টেনে রাশভারী কণ্ঠে শুধালো, আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো, সরি, আমি বুঝতে পারিনি। আপনি কল কেটে দিলেই পারতেন। রাখি এখন। আবির শান্ত কণ্ঠে বলল, দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি। ওকে, আচ্ছা। মেঘ কল কেটে মোবাইল দিয়ে নিজের কপালে আস্তে করে গাঁটটা দিতে দিতে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সেই প্রশ্ন সবার শেষে করেছে। প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। সবার মধ্যে থেকে মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞেস করলেন, ইজ শি ইউর লাভার? আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, শি ইজ মাই এভরিথিং, আই এম নট নাথিং উইদাউট হার। মধ্যবয়স্ক লোক এবার একগাল হেসে বলল, শি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ, বেস্ট অফ লাক। আবির অনুষ্ণ কণ্ঠে বলল, নো স্যার, আই এম মোর লাকি টু হ্যাভ সামওয়ান লাইক হার ইন মাই লাইফ। পে ফর আস অ্যান্ড এগেইন সরি। তানভীর বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো, আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানভীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছেও না। কাজ শেষে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, আমার আরও কিছু কাজ আছে। কাজ অন্য দিন করো, আজ চলো, এক জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো না। তানভীর মলিন হেসে বলল, বোরের বিচি খেলে কিছুই হয় না বোকা। বন্যা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমি বোকা না। তাহলে কি চালাক? কতটা? বন্যা তখনও তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর রাজবাড়ী কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ঢোক গিলে ভেতরের কষ্ট চেপে রেখে আস্তে করে বলল, সব সময় ফোনের কাছে থাকি না। পরে দেখো তো, তখন একটা কল দিতে পারো না? বন্যার কিছু বলল না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমার উপর বিরক্ত? বন্যার এপাশ ওপাশ মাথা নেড়ে কিছু নিচু স্বরে বলল, আমি বাসায় যাব। বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তানভীরকে বোঝাতে পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানভীর জোর করেই এনেছে। দুজনে 2 কাপ বুলেট চা নিয়েছে। বন্যা দ্রুত চা খাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল, সেদিনের মেয়েটার কথা মনে আছে? বন্যা বুঝেও অবুঝের মতো প্রশ্ন করল, কোন মেয়ে? আয়শা। নামটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই বন্যা বিষম খেয়ে উঠল। টক আর কাঁচামরিচের ঝাঁজে কাশতে কাশতে বন্যার শ্বাস আটকে যাচ্ছে, 2 চোখ বেয়ে পানি পড়ছে। তানভীর তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়ার পানিটা পর্যন্ত খেতে পারছে না। তানভীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফু দিচ্ছে। বন্যার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। তানভীর তখনও বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে বসেছে। বন্যা বলল, তখন কি যেন বলছিলেন, বলুন। তানভীর মনে মনে বিড়বিড় করল, যে শাকচুন্নির নাম নেওয়াতে তোমার এই অবস্থা হয়েছে, এই শাকচুন্নির নাম আর জীবনেও মুখে নেব না। বন্যা আবারও বলল, কি হলো বলুন। কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করে মেঘকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্রই মেঘের পোস্ট সামনে আসছে। পোস্ট দেখে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুগ্র কণ্ঠে বলল,
রূপকথার রাজকুমার না হলেও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। নিত্যদিনের মতো রাত 10:30 নাগাদ আবিরের কল এসেছে। মেঘ যেন প্রতিদিন এই সময়টার জন্যই অপেক্ষা করে। আবির কল দিয়ে ধীর কণ্ঠে শুধালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের? কার বিয়ে? তোর। আমার বিয়ে? কবে? সেসব জেনে তোর কাজ কি? তুই না বলেছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর। টাকা পাঠিয়েছি, কি কি লাগে সব কিনে নিস। মেঘ আহমকের মতো তাকিয়ে বলল, আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমায়। কি হলো বল, আমার কিছু লাগবে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল শপিংয়ে যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সেই সঙ্গে আপাতত আবিরের অফিসের টুকটাক দেখাশোনা করতে হচ্ছে। এছাড়াও আরও কিছু কাজ আছে। এর মধ্যে আয়শার সঙ্গে আর দেখা হয়নি। তানভীরও ভুলে গেছে সেই মেয়ের কথা। বন্যা ইদানিং একটা টিউশন শুরু করেছে। মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা নষ্ট হয়ে যায়, তাই বন্যা পড়াচ্ছে। বিকেলের দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেইন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বন্যা। মেয়েলি কণ্ঠস্বর। নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়ে পাশে তাকালো। 3 পিস পরা এক মেয়ে, মাথায় ওড়না দেওয়া, এগিয়ে আসলো বন্যার কাছে। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, কি আপনি? আমাকে কিভাবে চিনেন? আমি আয়শা, সেদিন দেখা হলো মনে নেই? তানভীরের সাথে ছিলে তুমি। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ, তুমি মেঘের ফ্রেন্ড বন্যা না? জি, কেন? আসলে তোমাকে সেদিন তানভীরের সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগে তোমাকে দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। বন্যা নিজের ভেতরে ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কি কাজ আছে, যেতে হবে? তানভীরের বিষয়ে জিজ্ঞেস করতে ডেকেছিলাম। তুমি জানো কিনা জানি না, তানভীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যোগাযোগ ছিল না। মূলত তানভীরের জন্য আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, তানভীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে, জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? বন্যা কপাল কুঁচকে প্রশ্ন করলো, থাকলে কি করবেন? আয়শা ফিক করে হেসে বলল, মজা করতেছো? তোমাকে তানভীর ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না। বন্যা ফোঁস করে বলল, তাহলে তো আপনিই ভালো জানেন, আসছি। বন্যা চলে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, তোমার কাছে তানভীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবারও বলল, তানভীরের সাথে দেখা হলে আমার কথা বইলো। ইদানিং আবিরের আব্বুর অফিসের বেশ চাপ যাচ্ছে। মোজাম্মেল খানও ঢাকায় নেই। আলী আহমেদ খান একা সব সামলে হিমশিম খাচ্ছেন। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে, তাদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমেদ খান ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারেনি। অনেকক্ষণ পর ফোন দেখে আবিরকে কল ব্যাক করলেন। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বলল, আব্বু, সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ, কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্ত নিয়ে আবারও ভাবা উচিত। তোমার চাচু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচু শুধু জানিয়েছে, এটা একান্তই আমার মতামত। তারপরও যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্তত পক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যেই চলে আসব। চাচু কাকামণি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়া সিদ্ধান্ত ভুল? তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক? আব্বু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 25 থেকে 30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করেও কখনো গ্রামে যান না, সেখানে সেই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন, সেটা কি আদৌ যুক্তিপূর্ণ? 15 দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বললেই
অফিসে আসবে। এরপরও যদি নিতে চান আরও অনেক মানুষ আছে, প্লিজ একবার অন্তত ভাবুন। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমিও যদি তাদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকে শুধরাতে পারে। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। তুমি দুশ্চিন্তা করো না, সাবধানে থেকো আর যত তাড়াতাড়ি চলে এসো যদি তোমার ইচ্ছে হয়। আবির মনিন হেসে বলল, সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই করলাম। আরও 1 সপ্তাহ কেটে গেছে। আবিরের বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খানবাড়ির আমেজ বদলে গেছে। মালিয়া খান আর হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত। আকলিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে। মেঘ সকাল থেকে আম্মুর বিশাল আয়োজন দেখছে। যে আজ ভার্সিটি যেতে একদমই ইচ্ছে করছে না, তারপরও কি মনে করে ভার্সিটিতে এসেছে। একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস শুরু করেছে। কেবল 15 মিনিট হবে। এর মধ্যে মেঘের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক হচ্ছে না। মেঘের অবস্থা দেখে বন্যাও ভয় পাচ্ছে। তানবীরকে ফোন দিতে যাচ্ছে, কিন্তু মেঘ বারবারই আটকে দিচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে বন্যার গায়ের উপর ঢলে পড়েছে। আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।